শাইনার কান্না থামছে না দেখে তাজদার এবার অধৈর্য হয়ে উঠল। তার একটা শার্ট চোখের পানিতে ভিজেও মেয়েটা শান্ত হচ্ছে না। সে শাইনাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল বিরক্ত মুখে। ঠোঁট দুটো শক্ত হয়ে আছে, মুখে অনেক কিছু আসছে কিন্তু বলতে পারছে না। বাইরে থেকে ডাকাডাকি ভেসে আসছে। শাইনা দরজার দিকে তাকিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে, আবারও চোখ ভিজে উঠছে। তাজদার শাইনার কবজি চেপে ধরে তার মুখোমুখি টেনে আনল। শাইনা নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যে। তাজদার অসম্ভব শীতল কণ্ঠে বলল, সত্যিটা জানার পর তুমি আমার সাথে যেতে? বলো, যেতে আমার সাথে? তুমি আমাকে বাধ্য করেছো কাজটা করতে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দিব, কিন্তু তার আগেই তুমি জেনে গিয়েছ। আমি এটা করেছি যাতে তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার পথে আর কোনো বাধা না আসে। একদম কাঁদবে না। তোমার কান্না দেখে মনে হচ্ছে আমি তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ, তুমি নিজে এমন কোনো ঘটনা চেয়েছিলে যাতে তোমার যাওয়াটা ব্লক হয়ে যায়। মিথ্যে বলবে না, সত্যি করে বলো তুমি এমনটা চাওনি। শাইনা চোখে জল নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তাজদার বলল, হ্যাভ ইউ এভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার মমতাজ? তুমি রিলেশনশিপটা শুধু একটা প্যাকেজ হিসাবে নিয়েছ। সুপারফিশিয়াল কমফোর্ট, জিরো কমিটমেন্ট, নো পুল টুওয়ার্ড দিস লাইফ, নো পুল টুওয়ার্ড মি। তোমার দিকে মানুষ আঙুল তুলবে, তাই তুমি বাচ্চাটা নিয়ে দায়মুক্ত হয়েছ। বাচ্চাটা তোমার একটা কম্পেনসেশন ছিল, কারণ বাচ্চা থাকলে লন্ডন যাওয়ার কথাটা টলানো যাবে। এটাই ফ্যাক্ট যে বাচ্চা নেয় তুমি যতটা অসন্তুষ্ট হয়েছিলে বাচ্চারা লন্ডনে যেতে হবে না বুঝতে পেরে তুমি তার চেয়ে বেশি খুশি হয়েছ। শাইনার কবজিটার ওপর তার আঙ্গুলের ছাপ আরও ভালোভাবে পড়ল। কপালটা ঘেমে উঠেছে। শ্বাস পড়ছে অস্থিরভাবে। শাইনাকে চেপে ধরে রেখে বলল, তুমি আমাকে কখনো চাওনি না, এখনো চাইছ। আমি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি বরঞ্চ খুশি হও। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে দু চোখে সহ্য করতে পারো না। এটাও জেনে রাখো, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব। এই ধরনের মানুষ আমি না। তুমি যদি ভাবো তুমি আমাকে ভালোবাসো না আর আমি সেটা পাওয়ার জন্য মরে যাচ্ছি, তাহলে ভুল ভাবনার মধ্যে আছো। তুমি না বাসলে আমিও ঠিক তাই। মনে আছে তুমি বলেছিলে মেপে ঝেপে ভালোবাসা হয় না? অ্যাবসলিউটলি, লাভ ইজ নট এ ম্যাথ ক্যালকুলেশন, ইটস এ ফিলিং পিওর, র আনপ্লান্ড। মনের ওপর জোর জবরদস্তি চলে না। আমি কোনো নাটক চাই না, কোনো ভাড়াটে আবেগও নয়। মনকে জোর করা যায় না। আমি এতদিন যা দিয়েছি সেটা এক্সট্রা জেনারোসিটি ছিল, আর তুমি সেটা নিতে পারোনি। তাই আজ থেকে আমি আর ওভার গিভ করব না। যেটা তুমি দুহাত ভরে নিতে পারোনি সেটা আর কখনো দেব না। তুমি চলে যাবে, নো, আমি নিজেই তোমাকে রাখবো না। আমাদের সংসারটা এখন থেকে এভাবেই চলবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের ওপর। এটা কোনো ক্যাজুয়াল এগ্রিমেন্ট নয়, নট নেগোশিয়েবল। বাচ্চাটা যেহেতু এসেছে, আমি চাই না সে কোনো চ্যালেঞ্জ ফেস করুক। সো তুমি এনশিওর করবে সে যেন হেলদি অ্যান্ড সেফ থাকে, আর আমি বাবা হিসেবে আমার রেসপন্সিবিলিটিস ফুলফিল করব। তুমি মা হিসেবে যেটুকু করতে হবে করবে, নো কম্প্রোমাইজ। তুমি এটাই চেয়েছো বারবার, যাতে আমি তোমার কাছে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না রাখি। অ্যান্ড হিয়ার মি ক্লিয়ারলি, এটাই হবে। যদি বাচ্চা না আসতো তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতো। যেহেতু ও এসে গেছে, আমার সিদ্ধান্তটা তোমাকে মানতে হবে। এখন যাও। শাইনাকে ছেড়ে দিল সে। শাইনা দরজার দিকে এগোচ্ছিল। পেছন থেকে তাজদার বলল, ডাক্তার ফিসটা বিকাশে সেন্ড করে দেব। শাইনা কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। তিতলি আর তৌসিফ কথা বলতে বলতে এদিকটা আসছিল। শাইনাকে দেখে দুজনেই থেমে গেল। শাইনার চেহারার অবস্থা দেখে আর কোনো প্রশ্ন করার সাহস করল না। আফসার সাহেব শাইনাকে দেখে কথা থামিয়ে দিলেন। রওশনারা বলল, এই তো এসেছে, ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে,
ওর মাকে বলবেন একটু বোঝাতে, এখন থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলে সমস্যা হবে। আনোয়ারা বেগম এসে শাইনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসার সাহেবকে বললেন, আফসার, যা হয়েছে তা নিয়ে কথা বাড়ি লাভ নেই। নতুন সংসার তাই এরকম হচ্ছে, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এইসব লোকে মুখে জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে না। ওকে লন্ডনে যেতে দেব না ভেবে তাজ এমনটা করেছে। আশরাফ আর আনিসকে তুমি একটু বুঝিয়ে বলো। তারপর তিনি শাইনাকেও বুঝ দিলেন, ক্ষমা ছাড়া সংসার বাঁচে না, আর সংসার ক্ষমা ছাড়া টিকে না। ও অতিরিক্ত করে ফেলেছে, এটা আমরা মানছি। তুমি এতদিনে তো বুঝে গেছো ও নিজে যেটা ভালো মনে করে সেটা করে। মনে এত ক্ষোভ রেখো না, এই সময়টা অনেক দামি। যাও তোমার বাবার সাথে আর তাজের সাথে কথাবার্তা বলা বন্ধ রেখো না। ও তোমার বাচ্চার বাবা, কথা অনেক সমস্যার সমাধান, কথা না বললে সমস্যা আরও বাড়ে। তাদের কথাবার্তা চলছিল, তখনই সেখানে তাজদার এলো। চোখ ঘুরিয়ে সবার দিকে একে একে তাকালো। আফসার সাহেবের মুখে কোনো কথা রইল না তাকে বলার মতো। ছেলেটা এই স্বভাবের যেন মেয়ে দিয়ে দেওয়াটা ভুল ছিল, সেটা এখন উপলব্ধি হলেও কিছু করার নেই। এত বড় অন্যায় করার পরও এভাবে শক্ত শক্ত কথা কিভাবে বলছে তিনি বুঝে উঠতে পারছেন না। মেয়েটাকে বিদেশে নিয়ে যাওয়ার পরও যদি এমন করে, নিজের মেয়েকে তো তিনি চেনেন। না খেয়ে দিয়ে শুয়ে থাকবে, জামে কিছু বললে তারপর বড় রোগভোগ হয়ে যাবে, বাচ্চাটার ক্ষতি হবে। তার চেয়ে ভালো তাদের কাছে থাকুক, বাচ্চাটা একটু বড় হোক, তখন ভাবা যাবে। তাজদার ঠান্ডা কণ্ঠে তিতলিকে বলল, ওনার ব্যাগপত্র গুছিয়ে সাথে দিয়ে দাও। রওশনারা, জোহরা বেগম আর আনোয়ারা বেগম একে অপরের দিকে তাকালো। তাদের এতক্ষণের সব চেষ্টাই মুহূর্তের মধ্যে বিফলে গেল তাজদারের একটা কথায়। আনোয়ারা বেগম বললেন, ব্যাগপত্র ও নিজে গোছগাছ করে নিয়ে যাবে, ওর আসা যাওয়া থাকবে এখানে। তুমি কোথায় যাবে বলেছিলে না, সেখানে যাও। তাজদার শাইনের দিকে কোনা চোখে তাকালো একবার, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পথে আনিসের সাথে দেখা হলে আনিস বলল, চা খাবি? চল দোকানে বসে চা খাই। তাজদার ভেবেছিল সে হয়তো ওই ব্যাপারটি না তাকে কঠোরভাবে আজ কিছু না কিছু বলবে, কিন্তু আনিস তেমন কিছুই বলল না। টেনে নিয়ে তার সাথে চা খেতে খেতে বলল, বোনটাকে তোর হাতে যখন দিয়ে ফেলেছি তখন ভালো মন্দ সব তোর হাতেই। আমরা তোর উপর তখনই কথা বলবো যখন তুই ভুল হবি, তোর সিদ্ধান্তগুলো ভুল হবে। এখন যা হওয়ার হয়ে গেছে এগুলোকে আর বাড়তে দিস না, যেটা ভালো হবে সেটা কর। আম্মা আব্বা রাজি ছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু বড় আম্মা সহ ওরা সবাই এখন টেনশন করছে ও সেখানে গিয়ে কিভাবে থাকবে এটা নিয়ে। ওখানে কাজের লোকও রাখতে পারবি না, ও রান্নাবান্না করে খেতে পারবে কিনা সেটা নিয়ে ভয় পাচ্ছে সবাই। তোর উচিত সবার সাথে বসে এটা ক্লিয়ার করা। আমি শাইনার দোষ দেখছি না কোথাও, ও তোর সাথে যাবে বলেই তো পরীক্ষাটা দিয়েছে, তাই না? তাজদার চায়ের কাপে বৃতৃষ্ণা নিয়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সেটা সবাইকে দেখানোর জন্য যে ও আমার কথা মেনে চলছে। তথা কথিত ভালো বউ হওয়ার চেষ্টা বই কি, অন্য কিছু না। আম্মু আব্বুকে কি বলেছে ওকে জিজ্ঞেস করে নিস। ওদের বলেছে এক কথা, আমাকে বলেছে এক কথা। ওদের বলেনি ও আমার সাথে যাবেই, একবার ওদের বলেনি ও আমার সাথে যেতে চায়। তোর বোন আসলে যেতেই চায় না, আমি তাই ওকে আর জোর করব না। তুই রাগ থেকে কথাটা বলছিস না, আমি অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি। আনিস হতাশ হয়ে তার দিকে তাকালো। তাজদার চায়ের বিলটা মিটিয়ানোর সময় দোকানদারকে বলল, চিনিতে পিঁপড়া ছিল, এই দোকানে আর কোনোদিন আসবো না। টাকা নেওয়ার সময় দোকানদারের মুখ হা হয়ে গেল। আনিস তার হাতে আরও 10 টাকা হাতে গুঁজে দিয়ে হাসি মুখে বলল, ওর কাপে সত্যি পিঁপড়া ছিল, আমি সামনে ছিলাম বলে কোনো সিন ক্রিয়েট ছাড়া খেয়ে নিয়েছে, কিছু মনে করো না, এটা রাখো। তাজদার তার আগে বেরিয়ে গেল। সে বুঝে গেছে তার উপর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে শাইনা মমতাজের। এটা ঠিক না হওয়ার আগে বাচ্চার কথা ভাবাটা ঠিক হয়নি। অবশ্য দেশে পা রাখার পর থেকে সে একটার পর একটা ভুল করে গিয়েছে। তার সবচেয়ে বড় ভুল ছিল দেশে পা রাখার পর নেওয়া সিদ্ধান্তটি। ছোটবেলায় যেমন সে পাত্তা দিত না, শাইনা মমতাজ এবার ঠিক সেই পুরনো ভঙ্গিতেই তার শোধ চুকিয়ে দিল।
সে এটাও বুঝে ফেলেছে কেউ কিছু না চাইলে তাকে আগ বাড়িয়ে কিছু দিতে নেই। হাত বাড়ালে তখনই হাতে হাত রাখতে হয়, নইলে নিজেকে প্রস্তুত করতে হয় ছুটে এসে হাত ধরার মতো মুহূর্তের জন্য। শায়নের ঘ্রাণ শক্তি এতটা প্রখর হয়েছে যে তার সাবানের গন্ধটা পর্যন্ত সহ্য হচ্ছে না। বমির ওপর আমি সারাক্ষণ শুয়ে শুয়ে থাকছে। বিকেলে শাওন দরজা ঠেলে একটু ঘরে উকি দিয়ে মজা করে বলল, তুমি দেখছি বমিতে ভাসিয়ে দিবি আমাদের। ওই বাড়ি ছেড়ে এখানে কেন এসেছিস? যে আমাকে একা জ্বালিয়ে শান্তি হচ্ছিল না? শাইনা আম্মা বলে ডাক দিতে শাওন এক দৌড়ে পালিয়ে গেল। দাদিমা এসে বলল, ম্যামা করিস না, নিজে মা হতে যাচ্ছিস। ও ভুল কি বলেছে? সারাদিন তো আসিস ওয়াক ওয়াক করতে। বাপের মতো মাথা ভর্তি চুল আসবে তোর ছানার। বাচ্চার মাথায় চুল ভর্তি থাকলে মা এমন বমি করে। শাইনা কথাটা শোনা মাত্রই বলল, আমি কি টাকলা? সেটা কখন বললাম? তোর জামের মাথায় চুল বেশি তাই বললাম। মেয়ে হলে বাপের মতোই হবে। তোমাকে বলেছে কেউ? ওমা, বাচ্চা তার বাপের মতো হবে না? নাকি এখন অস্বীকার করবি বাচ্চাটা পেটে এমনি এমনি চলে আসছে? শাইনের শক্তি জোগাড় করে চেঁচিয়ে উঠল, আম্মা, তোমার শাশুড়িকে যেতে বলো এখান থেকে। দাদিমা মুখ মোচড় দিয়ে বলল, ঢং, জামাই সহ্য হয় না আবার তার ছানা পেটে নিয়ে ঘুরছে। ওরে ঢঙ্গি, এমন কত ঢং দেখলাম জীবনে। শাইনে চিৎকার করে বলল, বুড়ি, আমি মাথা ফাটাবো তোমার আম্মারে। শাহিদা বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। দাদিমা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। শাহিদা বেগম বললেন, ও বাড়িতে এলে আপনি ওকে শান্তি দেন না আম্মা? মেয়েটা আপনার জন্যে আর আসতে চাইবে না এখানে। মুরব্বী মানুষে কী সব কথা বলেন ওর সাথে? আমি বলতে পারবো তাই বলি, তুমি আমাকে শিখাইও না। সাবরিনা শাহিদা বেগমকে ডাকলো। তখনই, আম্মা কোথায় আপনি? বড় আম্মা এসেছে আম্মা। শাহিদা বেগম যেতে যেতে বললেন, হ্যাঁ বসতে বলো। মেহমান পেছন দরজা দিয়ে এলো কেন? রসনারা ভেতরে চলে এলো। দাদিমা বললেন, পুতের বউ দেখতে চলে এলে নাকি রায়হানের মা? রসনারা হালকা হাসলেন, বললেন, হ্যাঁ, সেজেগুজে সামনের দরজা দিয়ে আসতে অনেক কাহিনী করতে হয়। ঘুমাচ্ছে নাকি? ঘুমালে ঘুমাক। না, জেগে আছে, এমনি শুয়ে আছে। দুপুরে ভালো করে খায়নি। এই মেয়েকে নিয়ে আমি কি করব জানি না, আসেন। রওশনারা বললেন, তাজ যেহেতু চলে যাবে, ওর দাদার বাৎসরিক ফয়তেয়াটা এই মাসে দিয়ে দিচ্ছি। মেজবানের দাওয়াত আগে থেকে দিয়ে রাখলাম। ওই দিন শাইনাকে বাড়িতে থাকতে হবে, মেহমান আসবে তাই। বলতে বলতে দুজন শাইনের ঘরে ঢুকলো। শাইনের শোয়া থেকে উঠে বসলো, ওড়না খুঁজে নিয়ে মাথায় কাপড় দিল। রওশনা বলল, তুমি শুয়ে থাকো, উঠতে হবে না। যে কথাটা বলতে এসেছি, মেজবানের দিন বাড়িতে থাকতে হবে তোমাকে, তাই সকালে চলে যেও। সেনা মাথা দোলারও। রওশনারা দরজা টেনে দিলেন। শাইনা ওড়না ছুঁড়ে মেরে আবার শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতেই মেসেঞ্জারে দেখল তাজদার সিদ্দিকীর নামের পাশে সবুজ বাতি জলজল করে জ্বলছে। ইনবক্সে ঢুকতেই শাইনা দেখল তার নিকনেম চেঞ্জ করেছে। তার নিকনেম সেট করেছে ছড়ি দিয়ে। শাইনা ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর টুং করে নোটিফিকেশন এলো মেসেজের। শাইনা ক্লিক করতেই তাজদার সিদ্দিকীর ইনবক্সে নিয়ে গেল। সেখানে লেখা আছে, সরি ফর এভরিথিং বাট নট সরি ফর বেবি। কারণ ও আশায় তোমারই বেশি লাভ হয়েছে। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। আমি যতদিন দেশে থাকব ততদিন তুমি আমার সামনে আসবে না, এলে কাঁচা চিবিয়ে খাবো। তাই পরদিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে গিয়ে শাইনা খুব ভয়ে ভয়ে ছিল।